রাজ্যের 58টি ব্লকের মধ্যে 35টি ব্লকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে। বাকিগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক বিজেপি প্রার্থীরা। গ্রাম পঞ্চায়েতের 29% আসনে, পঞ্চায়েত সমিতির 45% আসনে এবং জেলা পরিষদের 83% আসনে এবার ভোট হবে। আর সেই আসনগুলো দখল করতে জোর কদমে প্রচার চালাচ্ছে শাসক এবং বিরোধী দল। প্রচারে প্রাধান্য পাচ্ছে বাড়ি বাড়ি প্রচার, উঠোন সভা এবং বাজার সভা ইত্যাদি। তবে বিরোধী দলগুলো অভিযোগ করছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা বিরোধী কর্মী সমর্থকদের হুমকি ধমকি প্রদর্শন করছে, ভয় ভীতির পরিবেশ সৃষ্টি করছে। তাদের দাবি, সুষ্ঠুভাবে ভোট হলে শাসক দল একটিও আসন পাবে না। অন্যদিকে শাসক দল বলছে জনবিচ্ছিন্ন বিরোধী দলগুলো মানুষের সমর্থন না পেয়ে এখন শুধু মিথ্যে অভিযোগ করছে। মানুষ বিজেপির উন্নয়নমূলক কাজে সন্তুষ্ট, তাই বিরোধীদের প্রত্যাখ্যান করেছে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে সুষ্ঠুভাবে নির্বাচন করতে কমিশন তৈরি, নিরাপত্তার কঠোর ব্যবস্থা করা হয়েছে। তাই 8ই আগস্ট পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি বলছে বিভিন্ন রাজনৈতিক দল? গোমতী, ধলাই, উত্তর এবং পশ্চিম জেলার পর আজ আমরা চোখ রাখব সিপাহীজলা জেলায়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সিপাহীজলা জেলার হাল হকিকত নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন সিপাহীজলা জেলা কংগ্রেস নেতৃত্ব ধ্রুবলাল চৌধুরী এবং বিজেপির সোনামুড়া মণ্ডলের সহ সম্পাদক জিতেন্দ্র দাস। আপনাদের দুজনকেই স্বাগত। ধ্রুবলাল বাবু আপনাকেও স্বাগত, জিতেন্দ্র বাবু আপনাকেও স্বাগত। আর দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই আমাদের এই গোটা আজকের অনুষ্ঠানটি আজ ভার্চুয়ালি ওনারা জুড়ে গেছেন আমাদের সঙ্গে সোনামুড়া থেকে এবং প্রযুক্তির সাহায্যে, এবং গোটা অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমাদের সোনামুড়া প্রতিনিধি অমিত দত্ত। ধ্রুবলাল বাবু, প্রথমে আপনার কাছে আসি। 2019-এর পর 2024 পঞ্চায়েত নির্বাচনে সিংহভাগ আসনেই বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, কেন হলো এমন? আপনাদের ভ্যানগার্ডের মাধ্যমে সব ভ্যানগার্ডের প্রত্যেকটি দর্শকের কাছে, সমগ্র ত্রিপুরাবাসীকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সোনামুড়া জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি আপনাদের সোনামুড়ার সাংবাদিক বা সংবাদ প্রতিনিধি অমিত দত্তকে আমি শুভকামনা জ্ঞাপন করছি। ওনাকে ওনার এই প্রয়াসে আমরা আপনাদের সামনে এবং জনগণের সামনে আমরা বসতে পেরেছি। দেখুন, 2019-এর পঞ্চায়েত নির্বাচনেরটা যে ধাঁচে হয়েছে সেই ধাঁচের থেকে কিছুটা পরিবর্তন 2024-এ আমরা পরিলক্ষিত হয়েছে। তার মধ্যে 2019-এর যে সমস্যাটা ছিল, 25 বছরের একটা কমিউনিস্ট নামক শাসন ব্যবস্থাটাকে সরাবার জন্য তখন কংগ্রেস দল ত্যাগ করে বা সিপিএম-এরও একটা বিরাট অংশ বিজেপিকে নতুন ভাবে 17তে 18তে বিজেপিকে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছিল, প্রতিষ্ঠিত করেছিল। সেই সুবাদে 19-এর যে পঞ্চায়েত নির্বাচনটা হয়েছিল সেটা একতরফা ভাবে হয়েছিল, এমনকি সারা ত্রিপুরা রাজ্যে দু একটা জায়গা ছেড়ে দিয়ে কোথাও পঞ্চায়েতের নির্বাচন তো হয়নি, খুব কৈলাসহর কয়েকটা সাব ডিভিশন ছেড়ে দিয়ে। আর পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদের যেগুলো হয়েছে সেগুলো নামমাত্র হয়েছে, একতরফা ভোট হয়েছিল। এইবার 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের যে রেজাল্ট, যা চেয়েছিল বিজেপি তার ধারে কাছেও বিজেপি আসতে পারেনি, সেটা আপনারা পরিলক্ষিত করতে পেরেছেন বা জনগণও পরিলক্ষিত করতে পেরেছেন। যেখানে নরেন্দ্র মোদী সাহেব এবং বিজেপি দুজনেই ওনারা বলেছিলেন যে বিজেপি একক 370 পার, 400 পার এনডিএ, আরো অনেক ধরনের গল্প শুনিয়েছিলেন, হিন্দু রাষ্ট্র, রাম মন্দির, অযোধ্যা, এনআরসি, সিএ, অনেক ধরনের ওনারা প্রতিশ্রুতি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিন্তু রাহুল গান্ধীর, আমাদের কংগ্রেস নেতা সর্বভারতীয়,
প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীজির দুটো যাত্রা, ভারত জোড়ো যাত্রা আর একটা ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই দুটো যাত্রাতে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে যখন উনি বিশেষ করে সাধারণ দরিদ্র, শ্রমিক, কৃষক কিংবা খেটে খাওয়া মানুষ যারা আছে যে কোনো শ্রেণীর, তাদের সঙ্গে যখন সরাসরি যোগাযোগ স্থাপন করেছে এবং তাদের মতামত যখন উনি শুনতে পেরেছেন এবং সেগুলোকে নিয়ে উনি যে 5টা যে ন্যায়ের যে স্তম্ভ তৈরি করেছিলেন, যে ন্যায়ের গ্যারান্টি দিয়েছিলেন, সেই গ্যারান্টির প্রতিফলন আমরা গত লোকসভা নির্বাচনে আমরা পরিলক্ষিত করতে পেরেছি। যার দরুন বিজেপির আসন সংখ্যা 370-এর জায়গায় 240-এ নেমে এসছে। আর কংগ্রেসও যেখানে 49টা আসন ছিল সেখানে এক ধাপে 100 বার ক্রস করেছিল। প্রথমে 99টি আসন নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে, তারপর আরো দুটি আসন কংগ্রেসের সঙ্গে যোগদান করে এখন 101টি আসন। এখন আসছি 24-এ পঞ্চায়েত নির্বাচন নিয়ে। 24-এ পঞ্চায়েত নির্বাচন, এই লোকসভা নির্বাচনের পরে আমরা যে পরিলক্ষিত করেছি, সোনামুড়া জেলা সম্পর্কে আমি আপনার সামনে আপনাদের কাছে অবগতির জন্য জানাচ্ছি। সোনামুড়া 4টি ব্লক, আরডি ব্লক, একটা বক্সনগর আরডি ব্লক, একটি নওছর আরডি ব্লক, একটি মোহনবুক আরডি ব্লক, আর একটি হচ্ছে আপনার কাঠালিয়া আরডি ব্লক। কিন্তু আমরা বিশেষ করে বক্সনগর আরডি ব্লকে আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছিলাম। এমনকি আমি আপনাদেরকে এই আমি এই ডিবেট শোতে বা আপনাদের টক শোতে আমি পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই যে সোনামুড়া দুর্গাপুর গ্রাম থেকে শুরু করে এনসিনগর, আড়ালিয়া, ময়নামা, উলুবাড়ি, ফকিরাতোলা, মতিনগর, এই 7টি পঞ্চায়েতে কংগ্রেস দল দখল করতে পারতো, কিংবা 1-2টা আসন, 1-2টা পঞ্চায়েত হয়তো বা সিপিএম দখল করতে পারতো, কিন্তু আমাদেরকে নমিনেশন সাবমিট করতে দেয়নি। কে দেয়নি? আপনারা সবাই জানেন যে বর্তমানে যিনি বিজেপির বিধায়ক বক্সনগরে আছেন, ওনার নেতৃত্বে সরাসরি এমনকি আমাকেও প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমার সব মতো এরকম আরো অনেক নেতাদেরকেও এরকম হুমকি দেওয়া হয়েছে। আমরা শুনেছি মানুষের মুখ থেকে বা বিভিন্ন আমাদের সোর্স থেকে শুনতে পেরেছি যে বাংলাদেশ থেকে নাকি মাফিয়াদেরকে উঠিয়ে এনে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ওদের হাতে তুলে দিয়েছিল, এবং আগ্নেয়াস্ত্র ওরা কমলনগর থেকে শুরু করে বক্সনগর ব্লক পর্যন্ত ওরা ওপেন ফায়ারিং থেকে শুরু করে বহু ধরনের ঘটনা ঘটিয়েছেন, যার দরুন আমাদের প্রার্থী বলতে বিরোধী কোনো প্রার্থীর নমিনেশন সাবমিট করতে পারেনি। ঠিক তদ্রুপ কিশোর বর্মন, নওছরের বিধায়ক, উনিও একই ঘটনা ঘটিয়েছেন। আমি তার জায়গায় কিছুটা ধন্যবাদ জ্ঞাপন করবো। আমাদের জিতেন্দ্র বাবু আমার সাথে বসে আছেন প্যানেলিস্ট হিসাবে। আমরা ওনার মোহনবুক ব্লকে প্রথম 2 দিন বা 3 দিন আপ টু 16 তারিখ পর্যন্ত নমিনেশন ব্যাপারে কোনো জমা দেওয়াতে কোনো ধরনের বাধা বিপত্তি হয়নি, কিন্তু 18 তারিখ আমাদের কংগ্রেসের যারা বা জাতীয় কংগ্রেসের যারা নমিনেশন সাবমিট করতে গিয়েছিল, আমি পরিষ্কারভাবে একদম নাম করে বলে দিচ্ছি যে তাদের কাছ থেকে কাগজপত্র সব কেড়ে রেখে দেওয়া হয়েছে, টাকার ব্যাগ পর্যন্ত রেখে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ওই সমস্ত বিজেপির নেতৃত্বরা আমাদের নেতৃত্বের কাছে সেই টাকার ব্যাগ ফেরত দিয়ে কাগজপত্র সহ, আই কার্ড অরিজিনাল সহ সবগুলো ফেরত দিয়ে গেছে। তার দৃষ্টান্ত এবং প্রমাণ আমাদের কাছে যদি চায় আমি জিতেন্দ্র বাবুকে দিতে পারি। এটা 18 তারিখের ঘটনা। তার মধ্যেও আমাকে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কাঠালিয়া আরডি ব্লকের আমাকে অবজারভার হিসেবে নিয়োগ করেছেন। আমার সাথে আরো আমি আসবো আপনার কাছে, আবার আসবো, কিন্তু আমার প্রশ্নের যেটা আপনি সেটা ঘুরিয়ে জবাব দিলেন অনেক কিছু বলার পর। প্রশ্ন ছিল এতগুলো আসনে কেন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে? আপনি শেষে এসে বললেন যে আপনাদের নমিনেশন দিতে দেওয়া হয়নি। ওকে, আপনার কাছে আসবো আমি আরেকবার, দুবলাল বাবু। জিতেন্দ্র বাবু, একই প্রশ্ন রয়ে গেছে আমার কাঠালিয়া আরডি ব্লকে কিন্তু আমরা নমিনেশন সাবমিট করতে পেরেছি। আমি সেই জন্য আমি কাঠালিয়া ব্লক এবং ব্লক প্রশাসনকে, আমি কাঠালিয়া আরওকে আমি বিশেষভাবে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আমরা আজকের দিন পর্যন্ত আমরা প্রচার থেকে শুরু করে এবং আমাদের নমিনেশন সাবমিট থেকে শুরু করে আমরা কাঠালিয়া ব্লককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের মাধ্যমে। ওকে, জিতেন্দ্র বাবু, একই প্রশ্ন আপনার কাছে থাকবো। এতগুলো আসনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং কিছুটা জেলা পরিষদেরও 71% গ্রাম পঞ্চায়েত, 55% গোটা রাজ্যে পঞ্চায়েত সমিতির এবং 17% জেলা পরিষদের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে কেন? নমস্কার নিউজ ব্যানগার্ড পরিবারকে এবং সোনামুড়া থেকে বিশেষ করে অমিত দত্ত যে আজকের যে প্রোগ্রামটা উনি রেডি করেছেন এবং আমার এই আপনাদের মাধ্যমে যারা শুনতে পাচ্ছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দেখুন, আজকের যে বিষয় এখানে দুবলাল বাবু যেটা তুলে ধরেছেন যে প্রার্থীদেরকে সেখানে নমিনেশন সাবমিট করতে দেওয়া হয়। দেখুন, রাজ্য রাজনীতিতে একটা সময় যে বিধানসভা নির্বাচন 2018-তে
এবং 2023-এর যে বিধানসভা নির্বাচন, 2023-এর বিধানসভা নির্বাচনে উনি বক্সনগরের কথা বলেছেন। বক্সনগরের মানুষ কিন্তু 2023-এর বিধানসভা নির্বাচন সেখানে বরাবরই বিজেপির বিপক্ষে ওনারা ভোট করেছেন। তো পরবর্তী সময়ে আমরা দেখেছি ওটা কেন করেছেন, সেখানে শামসুল হক মহোদয় উনি ঢাকাতে ওনার দিকে দেখে সেখানে মানুষ ভোট করেছে বক্সনগরবাসী। পরবর্তী সময়ে ওনার অবর্তমানে যখন আবার উপনির্বাচন হয়েছে তখন সিপিএম কে সেখানে ওই এলাকার লোক অর্থাৎ বক্সনগর বিধানসভা এলাকার লোক সেখানে প্রত্যাখ্যান করেছে। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির যত বিধায়ক রয়েছেন পবিত্র বিধানসভাতে যারা গিয়েছেন জনগণের দাঁড়িয়ে, সেখানে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে সেখানে আমাদের যে বক্সনগরের বিধায়ক উনি পবিত্র বিধানসভাতে গিয়েছেন। তারপর হচ্ছে আমাদের নলছরের কথা উনি বলেছেন। এখন নলছর বরাবরই 2018-র কথা যদি আমি বলি, 2018-তেই আমাদের ভারতীয় জনতা পার্টির সেখানে যে আমাদের বিধায়ক সেখানে আমাদের এক্স এমএলএ সুভাষ দাস সেখানে বিজয়ী হয়েছে। সোনামুড়া আমাদের 4টা সিট রয়েছে সাবডিভিশনের মধ্যে, এর মধ্যে নলছর এক অন্যতম। নলছর আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে নলছরবাসী সেখানে এসসি কমিউনিটির লোক, সেখানে এসসি সম্প্রদায়ের লোক সেখানে বেশি, তার কারণে ওনারা 2018-তেই আমাদেরকে সেখানে ভোটে বিজয়ী করেছেন। পরবর্তী সময়ে আমাদের দল ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী যখন কিশোর বর্মনকে করা হয়েছে তখন কিশোর বর্মনকে আরো বিপুল পরিমাণে ভোট দিয়ে সেখানে বেশি ভোটের ব্যবধানে উনাকে পবিত্র বিধানসভাতে পাঠিয়ে আজকে ধ্রুববাবু যে কথাটা বলছেন যে শুধু আমাদের সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে 4টা ব্লক রয়েছে, সেখানে পার্শ্ববর্তী যে ব্লক গুলা রয়েছে মোহনগঞ্জ কাঠালিয়া একরকম হবে, তারপর আপনার বক্সনগর এবং নলছরের কথা অন্যরকম ভাবে উনি বলছেন। কিন্তু এখানে এই ধরনের কোনো পরিস্থিতি ছিল না। বরাবরই সিপিএম এর কাছে যে ধরনের প্রার্থী ছিল, যেই দিন রাত্রের বেলায় যখন ইলেকশন কমিশন যখন ডিক্লেয়ার করেছে ইলেকশন নির্বাচন ডিক্লেয়ার করার সাথে সাথে পরের দিন একদম অন রেকর্ড রয়েছে আমাদের কাছে, পরের দিন 11টা থেকে 12টার মধ্যে সিপিএম এর যত সেখানে নমিনেশন যাদেরকে তারা তাদেরকে বুঝিয়ে তাদের মাধ্যমে সিপিএম এর নমিনেশন সাবমিট করতে পেরেছে। আমরা এখানে কোথাও বাধা সেখানে বিপত্তির কোনো বিষয় আসে না। আপনারা দেখেছেন যে বক্সনগরের মধ্যে শামসুল হকের মতন লোক তৎকালীন সময় ছিল বিদায় বক্সনগর বাসী। ঠিক আছে জিতেন্দ্র বাবু, ঠিক আছে, আপনারা বাধা দেননি, আপনারা বাধা দেননি, কিন্তু আমার প্রশ্ন ছিল, হ্যাঁ আসুন সেই জায়গায় আসুন। না না অমিত বাবু ভার্চুয়ালি হচ্ছে একজন করে, হ্যাঁ বলুন। আচ্ছা রঘুনাথ বাবু আজকে আমি লক্ষ্য করেছি উনি একটা বনারচক বা ওই এলাকাতে কাঠালিয়া ব্লক এলাকাতে উনি জনসম্পর্ক বেরিয়েছেন, উনার পেছনে একজন সাথী নিয়ে ঘুরছেন। এটা মানে একটা রাজরাজকীয় একটা ভাব, মনে হচ্ছে যে কি মানে একজন হয়তো মহারাজ এসছে নাকি। না জিতেন্দ্র বাবু ব্যক্তিগত আক্রমণ নয়, আমরা গোটা জেলার কথা আপনাদের কাছে শুনতে বসেছি। জিতেন্দ্র বাবু ব্যক্তিগত আক্রমণ নয়, সময় নষ্ট হয়ে যাবে। আমরা গোটা জেলার কথা জানতে বসেছি আপনাদের কাছে, এবং শুধু রাজনীতি এবং যে আপনাদের সোনামুড়া বলুন বা গোটা সিপাহীজলা জেলার যে বিভিন্ন ব্লকগুলো রয়েছে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে, সেগুলোর কি হাল তা জানতে বসেছি। মানুষের কাছে আপনারা কি নিয়ে যাচ্ছেন, মানুষের কাছে আপনারা কিভাবে ছিলেন সেটা জানতে চাইছিলাম। ওকে, আমি আপনার কাছে আসবো আরেকবার। প্রথমে কংগ্রেসের যিনি আমাদের সঙ্গে রয়েছেন ধ্রুবলাল বাবু, কিছু জায়গায় কংগ্রেস এবং বামফ্রন্ট দেখা যাচ্ছে গোটা রাজ্যে খুব স্বল্প জায়গায় হলেও কংগ্রেস এবং বামফ্রন্ট জোট করেছে, অথচ পঞ্চায়েত নির্বাচনে একে অপরের বিরুদ্ধে আপনারা লড়াই করছেন, এবং কোনো জায়গায় মানুষকে ঘুমে রেখে আপনারা বলছেন, অনেকেই বলছেন, অভিযোগ করছে যে মানুষকে ঘুমে রেখে আপনারা সমঝোতা করেছেন বামফ্রন্ট এবং কংগ্রেস। কতটা সত্যি, এবং আপনাদের ওখানটায় সোনামুড়া বলুন বা গোটা সিপাহীজলা জেলায় পরিস্থিতিটা কেমন? দেখুন, আমি আপনার কাছে একদম পরিষ্কার ভাবে স্পষ্টতার সাথে বলতে চাই, আমাদের ত্রিপুরা প্রদেশ লেভেলে বামফ্রন্টের সাথে কংগ্রেসের কোনো ধরনের অ্যালায়েন্স নেই। আমাদের জেলার পক্ষ থেকেও আমাদের ডিস্ট্রিক্ট লেভেলেও কোনো অ্যালায়েন্স নেই, এমনকি আমাদের যারা বিভাগীয় লেভেলে মহকুমা ভিত্তিকও আমাদের কোনো অ্যালায়েন্স নেই। কিন্তু কোথাও গ্রামীণ ভাবে, গ্রামীণ স্তরে কোথাও আপনার সিপিএম কংগ্রেস অ্যালায়েন্স হয়েছে। সবচেয়ে তাজ্জব ব্যাপার
বিজেপির সাথেও সিপিএম অ্যালায়েন্স হয়েছে, এরকম দৃষ্টান্ত আমার কাছে আছে সোনামুড়া বিধানসভার অন্তর্গত একটি আচ্ছা। পঞ্চায়েতে। আমি সেটার ব্যাপারে আমি আপনার সামনে ডিসক্লোজ করবো। ওকে, খুব গুরুত্বপূর্ণ অভিযোগ আপনি করলেন। বিজেপির সঙ্গে সিপিএম এর আপনি বলছেন আতাত রয়েছে, অ্যালায়েন্স রয়েছে, কোন কোন আসনে? এবং এমনও পঞ্চায়েত আছে আমরা কেরালা মডেলে আমরা লড়াই করছি, হুম। যেখানে একদিকে ইন্ডিয়া জোটের মতো সঙ্গে, আরেকদিকে সরাসরি ভাইস ভার্সা, হুম। আমাদের অপরের বিরুদ্ধে আমরা লড়াই করছি। যেমন শ্রীমন্তপুর পঞ্চায়েতে হুম। আমরা 11টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, হুম। বিজেপিও 11টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সিপিএমও সেখানে পাঁচখানা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আচ্ছা, ঠিক ঠিক না 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 কথার মধ্যে- জিতেন্দ্র বাবু আপনি মাঝখানে কথা বলবেন না, তাহলে শোনা যাবে না মাঝখানে কারোর কথা কথা, বলে কারণ ভার্চুয়ালি তো কথা বলা যাবে না। ভার্চুয়ালি এখন ধ্রুবলাল বাবু বলছেন, আপনার কাছে আমি আসবো। ওই জন্য আমি জিতেন্দ্র বাবুর সাথে তর্ক করবো, কারণ না, জিতেন্দ্র বাবু ধ্রুবলাল বাবু এক সেকেন্ড, ধ্রুবলাল বাবু এক সেকেন্ড, ধ্রুবলাল বাবু এক সেকেন্ড, ধ্রুবলাল বাবু এক সেকেন্ড, ধ্রুবলাল বাবু আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন না কেউ, এক সেকেন্ড। আমরা ভার্চুয়ালি কথা বলছি, জিতেন্দ্র বাবু আপনি মাঝখানে কথা বলবেন না। ধ্রুবলাল বাবু শেষ হলে আমি আপনার কাছে যাব, আপনার থেকে শুনতে পাবো। ধ্রুবলাল বাবু বলুন এবার। বলছি আমরা কোনো জায়গাতে আমাদের কোনো পঞ্চায়েতে আমরা সিপিএম এর সাথে তাদের পঞ্চায়েতে গ্রামীণ মানুষরা জোট বেঁধেছেন। হুম। আবার কোথাও আমরা কেরালা মডেলও আমরা লড়াই করছি। আচ্ছা। যেমন আমি এক্সাম্পল দিয়ে বললাম শ্রীমন্তপুর গাঁও সভা, হুম। সেখানে আমরাও মানে ত্রিমুখী লড়াই সেখানে আমরা করছি। আবার ধনপুর বিধানসভা কেন্দ্র আমরা একটা কাগজ সভা আছে, সেখানে আমরা ত্রিমুখী লড়াই করছি। আচ্ছা, কথা বুঝতে পেরেছেন? আবার কোথাও আমরা গ্রামীণ ভাবে আমরা অ্যালায়েন্স করতে হচ্ছে বলে গ্রামীণ মানুষরা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করেছেন যে আমরা অ্যালায়েন্স করছি, আপনারা আমাদেরকে সমর্থন করুন। তো আমরা সেই সমর্থনের সুবাদে আমাদেরকে প্রচারও বেরোতে হয়েছে। অনেক সময় আমরা সিপিএম এর প্রার্থীর জন্য প্রচারে বেরোতে হচ্ছে, কংগ্রেস একসাথে জোট বেঁধে প্রচারে বেরোতে হচ্ছে, আবার কোথাও আমরা এককভাবে আমরা প্রচারে বেরিয়েছি। ধ্রুবলাল বাবু আপনাদের সম্মুখে তো এটা বলা হয় যে আপনাদের ওখানে সোনামুড়ায়, বিশেষ করে সিপাহীজলায়, যে কংগ্রেস সিপিএম এর প্রচার করছে, কিন্তু সিপিএম, আপনি যেটা এক্ষুনি স্বীকার করলেন, কিন্তু সিপিএম কংগ্রেসের প্রচার করছে না। কে বলছে আপনাকে? অভিযোগ রয়েছে, শোনা যাচ্ছে, মানুষ বলছে। না না, আপনি আপনার যে সিপিএম কংগ্রেসের প্রচার প্রতিনিধি করছে। আছেন, শুনুন আমার কথাটা শুনুন। আপনাদের যে লোকাল যে সংবাদ প্রতিনিধি আছে ওনাকে জিজ্ঞেস করে দেখুন, উনি নিজেও গিয়েছেন, উনি দেখেছেন যে গত পরশুদিনও আমাদের যে কালাপানিয়া পঞ্চায়েতে আমরা যখন ডোর টু ডোর প্রোগ্রামে গেছি, আমাদের সাথে সিপিএম এর বিধায়ক শ্যামল বাবু নিজে গেছেন। সেখানে আমিও বক্তব্য রেখেছি সাংবাদিকদের মাধ্যমের সামনে, উনিও রেখেছেন। হ্যাঁ, আমরা একসাথে প্রচার করেছি, কোনো জায়গায় করিনি যে তা না। আচ্ছা, তার মানে তাহলে আপনাদের কোন জায়গায় আপনাদের সমঝোতা রয়েছে, কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে সমঝোতা হয়েছে, এবং কিছু কিছু জায়গায় হয়নি। আমি বলেছি সে সমঝোতা পার্টি লেভেলে নয়, সে সমঝোতা হচ্ছে গ্রামীণ স্তরে। আচ্ছা, তার মানে আপনি তাহলে বলবেন যে পার্টিকে মানছে না গ্রামীণ স্তরের নেতৃত্বরা হয়তো তারা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করেছে যে আমরা এই জায়গাতে আমরা বিজেপিকে হারাতে হবে। পরিষ্কার কথা, ভারতবর্ষ থেকে বিজেপিকে সরাতে হবে, বিজেপিকে হারাতে হবে। হারাতে গিয়ে যেখানে জোট বাঁধার প্রয়োজন সেখানে গ্রামীণ মানুষ জোট বেঁধেছে। ওকে, আপনি বলেছিলেন সিপিএম এবং বিজেপিও সমঝোতা করেছে, অ্যালায়েন্স করেছে, কোন আসনে সেটা, কোন গ্রাম পঞ্চায়েতে? আমি বলে দিচ্ছি আপনাকে, মনারচক পঞ্চায়েতের যে তারাপুকুর গ্রাম, সেখানে একজন প্রার্থী সিপিএম এবং বিজেপির সাথে তারা দুজনে গট আপ করছে, একজনে আরেকজনের বাড়িতে প্রচার করছে আমাকে ভোট দিতে হবে না, ওকে ভোটটা দিয়ে দিও। এই জাতীয় ইনস্ট্যান্স মানে উদাহরণ আমার কাছে আছে। ওকে, আমি নাম বলে তাদেরকে ছোট করবো না। ওকে, ঠিক আছে, চলুন আসবো আপনার কাছে আরেকবার। জিতেন্দ্র বাবু বলুন, আপনি কি বলছিলেন মাঝখানে? বলছিলাম উনি যেভাবে বলছে, কারণ উনিও একজন রাজনৈতিক লোক। হ্যাঁ, উনি দীর্ঘদিন সিপিএম এর বিরুদ্ধে সেখানে সোনামুড়া থেকে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছে। আজকে আমার ভাবতে অবাক লাগে যে প্রত্যেকবার সিপিএম যখন এই রাজ্যের মধ্যে শাসনে এসছে, তারপরেই উনার উপর এই যে আমার রঘুরাজ চৌধুরীর উপরও ক্রমাগত ভাবে সেখানে আক্রমণ করেছে। আজকে আমরা হতবাক, আমরা অনেক সময় উনি যে প্রচারে যাচ্ছেন, আজকে কাদেরকে নিয়ে যাচ্ছেন, উনারা কি বলছেন মানুষকে কি বুঝাতে যাচ্ছেন? কারণ দেখুন, একটা বিষয় হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের যেই লক্ষ্যমাত্রা, যে জল জীবন মিশনের মধ্যে যে আগামী বছরের মধ্যে আমরা প্রত্যেকটা পরিবারে সেখানে পানীয় জলের সেখানে ব্যবস্থা করার জন্য এখন পর্যন্ত 83.20% সেখানে আমরা জল পৌঁছে দিতে পেরেছি। এখানে ডিপওয়েল যদি আমরা বলি 221টা ডিপওয়েল আমরা করেছি, এবং এই সাব ডিভিশনের মধ্যে 761টা সেখানে স্মল বোট ডিপওয়েল আমরা করেছি। প্রায় এই মানে যোজনার অন্তর্গত প্রায় 56,619 পরিবার সেখানে উপকৃত হয়েছে। আমরা মানুষকে বলছি
যে ওয়াটার রিসোর্সের মাধ্যমে নতুন এই যে সেচের ব্যবস্থার জন্য আমরা 15টা নতুন সেখানে নিউ আপনার ওয়াটার রিসোর্সের এলআই স্কিম বসানোর জন্য গোমতী নদীর উপরে আমরা প্রপোজাল রেখেছি। আমরা ডিডব্লিউএস এর যে ডিপিডব্লিউ হবে সেটা 39টা আমাদের আগামী কিছুদিনের মধ্যে সেখানে কমপ্লিট করা হবে। জিতেন্দ্র বাবু, মাঝখানে আপনাকে ইন্টারাপ্ট করব। আপনি জল জীবন মিশনের কথা বলছেন, খুব সুন্দর আপনি তথ্য দিচ্ছেন। 83% বাড়িতে আপনারা পৌঁছে গেছেন, 56,000 মানুষ উপকৃত হয়েছে, এবং আপনি ডিপ টিউবওয়েল বোরিং এর কথা আপনি বলছেন। কিন্তু অভিযোগ তো এমন শোনা যায় যে পাইপলাইন গেছে কিন্তু জল যায়নি গোটা রাজ্যের সাথে। সেটা কিন্তু আপনাদের সোনামুড়াতেও হোক বা সিপাহীজলা জেলাতেও কিন্তু একই রকম অভিযোগ। মানুষ কিন্তু অভিযোগ করছে। আপনারা গ্রামীণ স্তরে আছেন, আপনারা এটা স্বীকার করেন কিনা যে প্রত্যেক বাড়িতে যদি পৌঁছেও যায় পাইপলাইন কিন্তু জল পৌঁছায়নি, আর অনেক জায়গায় জল পৌঁছালেও পানীয় যোগ্য জল পৌঁছায়নি? দেখুন, আমি তথ্য সহকারে বলছি। প্রবলাল চৌধুরী উনি যেই এলাকাতে বাস করেন, আমরা নতুন 4টা রিজার্ভার সেখানে ট্যাঙ্ক করা হয়েছে। রিজার্ভার, এই 4টা রিজার্ভারের মধ্যে আমরা প্রতিনিয়ত প্রত্যেকদিন 2 বেলা করে জল দেওয়ার জন্য আমরা আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। সেখানে আমরা এই যে আজকে আমরা লক্ষ্য করছি যেই সোনামুড়ার যিনি এমএলএ রয়েছেন দীর্ঘ 5 বছরের পর 5 বছর 2018 এবং 2023-এ উনি এই এলাকা থেকে প্রতিনিধিত্ব করছেন সোনামুড়ার বাসী হয়ে। আমাদের এই এলাকার লোক সেখানে ভোট দিয়ে ওনার শুনতে পাচ্ছি না, কথা শোনা যাচ্ছে না। জিতেন্দ্র বাবু, আমি বলবো। হ্যাঁ জিতেন্দ্র বাবু বলুন। একটু আমাকে বলতে দেওয়ার সুযোগ দাও। বলুন। বাবু উনি এমএলএ, আমাদের সোনামুড়াবাসীর জন্য একটি শব্দ উনি প্রয়োগ করছেন না। উনি বিধানসভাতে গিয়ে নকআউট করেন। আজকে সোনামুড়ার জন্য আমরা এই এলাকাতে বিধায়ক না থাকা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির সরকার আজকে এসডিএম অফিসটা আজকে দুর্দশার মধ্যে রয়েছে। সেখানে এসডিএম অফিসটা কিভাবে আগামী দিনে সেখানে ডেভেলপ করা যেতে পারে তার জন্য সেখানে স্যাংশন করা হয়েছে। আজকে সোনামুড়াতে ইংলিশ মিডিয়াম স্কুল এবং এনসিএস স্কুলকে সেখানে দ্বিতল বাড়ি করার জন্য আমাদের সরকার ভূমিকা নিয়েছেন। আজকে সোনামুড়াতে এসসি, যেখানে আমার মহিলারা, মায়েরা, বোনেরা সেখানে হোস্টেলে থাকবে, আমার বোনেরা পড়াশোনা করবে, সে উদ্বোধন আমি নিজেও থেকে সুরবর্মন থেকে আমরা সভাধিপতি সহ আমরা উদ্বোধন করেছি। আজকে সোনামুড়ার চিন্তা ভারতীয় জনতা পার্টি সরকার করছে। সোনামুড়াতে যানজট হচ্ছে, মেলাগড়ে যানজট হচ্ছে। মেলাগড়ের যানজটকে মেটানোর জন্য মেলাগড় বিউসি থেকে আমার যেই লালমিয়া চমুনি আছে সেই চমুনিতে বাইপাস লাইন করা হচ্ছে। এবং সোনামুড়ার যানজট কাটানোর জন্য সোনামুড়া যে পুরনো বিউসি, নতুন বিউসি রয়েছে, সেই নতুন বিউসি থেকে সেখানে আমার এই যে চেকপোস্ট পর্যন্ত সেখানে নতুন আরেকটা ব্রিজ সেখানে করা হবে গোমতী নদীর উপর। সেই সেতুর মাধ্যমে সেখানে বাইপাস করা হবে। জিতেন্দ্র বাবু, প্রধান সড়কগুলো তো গোটা রাজ্যে ভালো আছে। না, আপনি সড়কের, আপনার কাছে আছি, আমি আপনার কাছে আছি, আপনার সঙ্গে কথা বলছি। আমি ধ্রুবলাল বাবুর কাছে পরে যাব। কিন্তু আপনি সড়কের কথা বলছেন, ব্রিজের কথা বলছেন। গোটা রাজ্যেই তো দেখতে পাচ্ছি যে প্রধান যে সড়কগুলো বা হাইওয়েগুলো ঝা চকচকে, কিন্তু গ্রামীণ রাস্তার কি অবস্থা? গ্রামীণ রাস্তা নিয়েই তো অভিযোগ। এলাকার যে অলিগলিগুলো সেগুলোর কি অবস্থা? সেখান দিয়ে তো মানুষ বাড়ি থেকে বের হয় আগে। দেখুন, সবচেয়ে খুব ভালো একটা প্রশ্ন করেছেন, আমি সাধুবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রথম 5 বছর আসার পর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের মধ্যে, কোভিড, সেখানে অতিমারি মহামারী, মানুষের সংস্পর্শে আসলে সেখানে ভয়ঙ্কর হতে পারে। আমরা লক্ষ্য করেছি আমাদের একজন প্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে চেয়ারম্যান, সভাধিপতি, এমএলএ, এমপি পর্যন্ত, সেখানে মিনিস্টার পর্যন্ত, আমাদের যে অনারিয়াম, সেই অনারিয়াম আমরা মানুষকে বাঁচানোর জন্য, যে মানুষ যদি জীবিত থাকে তাহলে সেখানে দল করা যেতে পারে। জিতেন্দ্র বাবু, যেখানে আপনারা পারছেন না সেখানে কোভিডের দোহাই আর আমরা শুনবো না, আর শোনা বোধ যায় না। কারণ কোভিড চলে গেছে বা কোভিডের পর কাজ হয়েছে, 3 বছর হয়ে গেছে, লোকসভা নির্বাচন হয়ে গেছে, রাজ্যসভা বিধানসভা নির্বাচন হয়ে গেছে, বিভিন্ন নির্বাচন হচ্ছে, এখনো আপনি বলছেন রাস্তার কথা বলছি, আপনি কোভিডে চলে যাচ্ছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যে ব্লক এলাকাতে রয়েছি আমার উপর থেকে সেরকম বলা আছে, আমার যে ব্লক, আমার যে এরিয়া রয়েছে, আমি যে ব্লকের এলাকাতে আমি রয়েছি, আপনি প্রতিনিধি পাঠাবেন এবং সেখানে প্রায় 85% রাস্তা সেখানে সংস্কার করা হয়েছে। দায়িত্ব নিয়ে বলছি, আপনি বানিয়াচুরা বলুন, কলমক্ষেত বলুন, মুরমাই বলুন, আজকে কামরাঙ্গাতলি বলুন, আজকে মোহনভোগের রাস্তা বলুন, সমস্ত রাস্তা
আমরা সেখানে এই যে কোভিডের পর যে বাজেট, সেখানে আমার রাজ্য সরকার এবং ঠিক, এটাই শুনতে চাইছিলাম আপনার কাছে, এটাই শুনতে চাইছিলাম যে আপনি বলছেন, ওকে, এটাই শুনতে চাইছিলাম, আপনি বলছেন 85% গ্রামীণ রাস্তা সংস্কার করা হয়েছে এবং ভালো কন্ডিশনে আছে, এটাই শুনতে চাইছিলাম। এখন অবশ্যই মানুষ বিচার করবে আপনি ঠিক বলছেন কিনা। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। মাঝখানে হাত তুলছিলেন ধ্রুবলাল বাবু, আপনি কিছু বলতে চাইছিলেন, বলুন। আমি জিতেন্দ্রবাবুকে বলতে চাইছি যে কিছু পুঁথি লেখা কিছু তথ্য নিয়ে যদি এসে যদি আপনাদের সামনে বলে যে সেটাই সত্য, সেটা মেনে নেওয়া যায় না, যাবে না। না, আলটিমেট বিচার মানুষ করবে, মানুষ দেখছে, মানুষ জানে। না, আমি বলছি আমাকে বলতে দিন, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, বলুন, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার। আমি শুধু বলছি, কথাটা শুনুন। উনি বললেন কি 2 বেলা জল। আমি সোনামুড়া নগর পঞ্চায়েতে বাস করি। আমার বাড়ি সোনামুড়া নগর পঞ্চায়েতে, বর্তমান 10 নম্বর ওয়ার্ডে। এখন আমি সেই ওয়ার্ডে বাসি। আমাদের এখানে জল রোজ একবারই আসে, তাও 8 ঘন্টা 20 মিনিট বা হাইয়েস্ট 40 মিনিট। আমাদের যে রিজার্ভারটা থাকে সেটাও ভর্তি হওয়ার মতো সেই সুযোগ হয় না। এই হচ্ছে প্রথম দৃষ্টান্ত। তারপরে কি বলবো, ওনারা প্রত্যেকটি পঞ্চায়েতে ওনারা পানীয় জলের ব্যবস্থা করেছেন। আমি আপনাকে 100% নিশ্চয়তার সাথে আমি বলতে চাই, আপনার যে সোনামুড়ার সংবাদ প্রতিনিধি অমিত দত্তর বাড়ির এই গাঁও সভা, রবীন্দ্রনগর গাঁও সভা 2 নম্বর ওয়ার্ডে আজকের দিন পর্যন্ত আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েত থেকে 50 গজ দূরে, 50 গজ ডিস্টেন্সে এখনো পানীয় জলের ব্যবস্থা নেই। ইদানিং পাইপলাইন দেওয়া হয়েছে, অপরিশোধিত জল। যদি আপনারা আপনার সাংবাদিককে বলবেন, আপনার সংবাদ প্রতিনিধিকে বলবেন, 1 গ্লাস জলটা নিয়ে সেটা আপনাদের সামনে, অন্তত আপনাদের মিডিয়াতে, আপনাদের টিভি চ্যানেলে যাতে একবার দেখায় যে কি পরিশোধিত, কি জল ওনারা পান করছেন। আর তো পানীয় জলের এই 2 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ড, শুধু 2 নম্বর ওয়ার্ড না, 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, দুটো ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের অর্ধাংশ আর 2 নম্বর ওয়ার্ড পুরো পানীয় জলের ব্যবস্থাপনা নেই। আমি তার পাশাপাশি যেটা আপনি বলেছেন, আমি সেই কথাটা বলতে চাই। আজকে আপনি জানেন কি জানি না, সোনামুড়া যে রাস্তাটা চেকপোস্ট থেকে যে রাস্তাটা মেলাঘর হয়ে যাবে, আজকে 1 বছর ধরে ভগ্ন দশায়, এখন অব্দি সেই রাস্তাটা কোনো মেরামতি হয়নি। আপনি ভালো করে জানেন যে সোনামুড়া থেকে বিশ্রামগঞ্জ যে রোডটা, যদি G20 যদি সম্মেলন ত্রিপুরার প্রতিনিধি যদি না আসতো, সিপাহীজলাতে আর কিংবা নির্মহলে যদি G20 প্রতিনিধিরা না আসতো, সেই রাস্তাটা হয়তো আজকে দিনে হতো না। একটা PMGO আছে ওই ওয়ার্ড, সে রাস্তা, একটা রাস্তা আপনি গিয়ে দেখুন, একটা রাস্তাতে একটা গাড়ি তো দূরে থাক 4 চাকার, একটা বাইক নিয়ে আপনি বেরোতে পারবেন না। একটা রাস্তা বলুন যে এই রাস্তাটা ওনারা সংস্কার করেছেন। একটা রাস্তা, একটা PMGO রোডকে সম্বন্ধে ওদেরকে জিজ্ঞেস করলাম, জিতেন্দ্রবাবুকে জিজ্ঞেস করতে চাই যে হ্যাঁ, এই রাস্তাটা আমরা করেছি। এই রাস্তাটা নতুন করে কোনো রাস্তা তো অনেক দূরের ব্যাপার না। উনি তো বললেন 85% রাস্তা হয়ে গেছে, 85% গ্রামীণ রাস্তা ভালো সংস্কার হয়েছে উনি বলছেন। আমি বললাম, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি আমার সাথে আসুন। আমার পার্শ্ববর্তী গ্রাম, আমার সোনামুড়া পাশে বেজিমেলা পঞ্চায়েত, সেখান থেকে গরুরবান্ধ ওনার বাড়িতে যেতে যে রাস্তাটা কাঠালিয়া মুড়া হয়ে, ওনাকে বলুন এই রাস্তাটা একবার ঘুরে যেতে। আমি ওনার সঙ্গে যাবো, আপনি আমাদের সঙ্গে আসুন। আমি যা বলবো আমি স্পষ্টতা নিয়ে 100% সত্যতা নিয়ে কথা বলবো। ওকে, আসবো আপনার কাছে দুর্বল বাবু। জিতেন্দ্র বাবু, কৃষকদের জন্য আপনারা অনেক কিছু করছেন এবং কৃষকদের জন্য বর্তমান সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার অনেকগুলো প্রকল্প রয়েছে, কৃষকদের উন্নয়নের জন্য অনেক কিছু করা হচ্ছে। কিন্তু অভিযোগ রয়েছে সোনামুড়া এলাকার বা সিপাহীজলা এলাকার কৃষকরা কিন্তু সন্তুষ্ট নয়। তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে দলবাজি করা হচ্ছে বা স্বজন পোষণ করা হচ্ছে বলে অভিযোগ শোনা যায়। আপনি জানেন কিনা এবং 100% কৃষকদের কাছে পৌঁছতে পারছেন কিনা আপনারা? শুনুন, দলবাজিটা সেটা সিপিএম করত। আমাদের যে মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস, এখানে আজকে আমরা যে কিষাণ সম্মান নিধি, আমাদের যারা সোনামুড়াতে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা কিষাণ সম্মান নিধি যারা পাচ্ছেন, এবং আমি এই জায়গার মধ্যে যারা সোনামুড়া কৃষিবহুল এলাকা, এই এলাকার মধ্যে কৃষক বেশি, যাদের অরিজিনালি পর্চা জমি রয়েছে, তারা কিষাণ সম্মান নিধি পাচ্ছে। সেখানে কিষাণ সম্মান নিধি এরকম কোনো বাধা বিপত্তি নেই যে কোনো প্রধানের কাছে দিতে হবে বা কোনো পঞ্চায়েত সমিতিতে দিতে হবে কাগজ, এরকম না। আপনি BLW অফিসে দিলে পরেই একদম অতি সহজ সরল ভাবে সেটা আপনি এর মাধ্যমে সেটা হয়ে যাবে, যদি আপনার ডকুমেন্ট সেখানে প্রপার থাকে। আমরা এই এলাকার কৃষকদের জন্য পাম্প মেশিনারি ব্যাংক দিচ্ছি, যেটা বিগত সরকার ভাবতেও পারেনি। 10 লক্ষ টাকা, মাত্র 50,000 টাকা যদি কোনো
এসএসজি কিংবা বিউ 50,000 টাকা কোনো মহিলাদেরকে আমরা প্রায়োরিটি সবচেয়ে বেশি করছি। আজকে আজকে মহিলা সশক্তিকরণের জন্য মহিলারা, মায়েরা, বোনেরা যদি 50,000 টাকা ওনারা এসএসজি গ্রুপ থেকে দেয়, তাহলে 10 লক্ষ টাকার সরঞ্জাম অর্থাৎ 9,50,000 টাকার মাল সেখানে ফ্রিতে ওনারা পাচ্ছেন। আমাদের সোনামুড়া কি কৃষক, এখন মহিলারা কৃষক? ধ্রুবলাল বাবু একটা সেকেন্ড আমরা শুনিনি, বলুন। লোক হয়তো জানেন না উনি। আমার এই এলাকার মধ্যে মায়েরাই সেখানে, আমার যারা ভাইরা রয়েছে তাদের বাবাদের সঙ্গে ওনারা জমিতে চাষ করেন। উনি গ্রামীণ এলাকা সম্পর্কে কিভাবে জানেন? উনি তো শহরের লোক, নাও দেখতে পারেন। একবার আসবেন, অবশ্যই দেখবেন যে মহিলাদের যোগদানও রয়েছে কৃষিতে। এটা শুধু পুরুষরা কৃষক করে, কৃষি কাজ করে এরকম না বিষয়টা। ওকে, বলুন। আমি এই ব্যাপারে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন। আমি একটা করে গ্রাম পঞ্চায়েত বলবো, আমার জিতেন্দ্র বাবু আপনার সামনে উত্তরটা দিতে হবে। বেজিমেলা পঞ্চায়েতে কোন মহিলাটা কৃষিকাজ করেন, আমাকে উত্তর দেন। রাঙ্গামাটিয়া পঞ্চায়েতে কোন কৃষকটা মহিলা কৃষিকাজ করেন। খেদাবাড়ি পঞ্চায়েত কোন মহিলা কৃষিকাজের নেতৃত্ব দিচ্ছেন। রবীন্দ্রনগর পঞ্চায়েত, শ্রীমন্তপুর পঞ্চায়েত, শোভাপুর পঞ্চায়েত, সোনাপুর পঞ্চায়েত, কালাবানিয়া পঞ্চায়েত, মনারচক পঞ্চায়েত। আমি একটা করে সবগুলো পঞ্চায়েতের নাম বলে যাব। একটা পঞ্চায়েতে কোন মহিলাটা কৃষকের মানে কৃষিকাজের অগ্রণী ভূমিকা নিয়েছে, আমাকে একটা নাম বলতে বলুন। মিথ্যের আশ্রয় নিয়ে কথা বলতে আমি কখনো সেটাকে আশ্রয় দেবো না। আর উনি কি বলেছেন, উনি কি বলেছেন, আমি শহরে থাকি, আমি কৃষি সম্বন্ধে জানি না। আমি জিতেন্দ্র বাবুকে বলে দিতে চাই, আমার রাজনৈতিক বয়সটা 42 বছর, আমার রাজনীতির বয়সটা 42 বছর। আমি সারা জীবন গ্রামের মানুষের সাথে আমি রাজনীতিটা করে এসেছি। ওকে, আমরা ব্যক্তিগত আক্রমণে গেলে কিন্তু সোনামুড়াবাসী কিন্তু তাদের সমস্যার কথা শুনতে পাবে না, তাদের সমস্যার কথা জানতে পারবে না ব্যক্তিগত আক্রমণে গেলে। আমি আপনাকে বলছি, একটা কৃষককে ডেকে জিজ্ঞেস করুন যে কত টাকা দিয়ে সার কিনতে হয়। আজকে জিতেন্দ্র বাবু জিজ্ঞেস করুন, উনি তো ভাইস চেয়ারম্যান, উনি একটা ব্লকের ভাইস চেয়ারম্যান, কেউ শুনতে পাবে না। আপনি আমাকে বলতে সুযোগ দিয়েছে, আমি বলছি, শুনুন। ওনাকে বলুন 2018 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত রেগার ম্যান্ডেজ পার ইয়ারে কত, পার ইয়ার 23-24 কত জিজ্ঞেস করুন, 22-23 কত জিজ্ঞেস করুন রেগার ম্যান্ডেজ। ওকে, চলুন জিজ্ঞেস করুন। আমি আসবো আপনার কাছে। জিতেন্দ্র বাবু, রেগার কাজ নিয়েও কিন্তু অভিযোগ রয়েছে, এবং পাশাপাশি উনি যেটা বলছিলেন যে মহিলা কৃষিকাজে মহিলারা যারা যুক্ত আছেন তাদের কথা আপনি বলছিলেন, এবং আপনারা সেটা ওখানকার গ্রাউন্ড লেভেলের নেতৃত্ব আপনারা ভালো বলতে পারবেন, বলুন। দেখুন, একটা সময় ছিল সিপিএম, তখনকার সময় এরকম ডিজিটাল টেকনোলজি তখন ছিল না। আজকে আমরা লক্ষ্য করছি যে গ্রামীণ এলাকাতে যেটা মেইন ইস্যু, সেটা ধরুন একটা পরিবার ও তৎকালীন সময় একটা রেগার কার্ড, জব কার্ড করেছিল, কিন্তু আজকের দিনে ওনার জব কার্ডটাকে সেখানে আমরা বাতিল বলে ঘোষণা করছি না, যার কারণে দেখা গেছে কত ম্যান্ডেজ বছরে কত ম্যান্ডেজ করিয়েছেন সেটা বলুন তো। এখানে 1996 থেকে শুরু করে আমার ব্লকের কথা বলছি, 96% আমরা পুরো সিপাহীজলা জেলার মধ্যে। আমি রাজনীতি ছেড়ে দেবো জিতেন্দ্র বাবু, যদি 96% যদি রেগার ম্যান্ডেট যদি হয় সিপাহীজলা ডিস্ট্রিক্টে, আমি রাজনীতি ছেড়ে দেবো। চ্যালেঞ্জ করে বলছি আপনার কাছে, মিথ্যে তথ্য দেবেন না। আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি, আমি নেক্সট টাইম ডকুমেন্টস নিয়ে আসবো, সরকারি ডকুমেন্ট। আপনি শুনুন, আপনি যে কটা পঞ্চায়েতের নাম বলেছেন, প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যে আমার মায়েরা সেখানে সবজি চাষের জন্য ওনারা আমার যারা ভাইরা রয়েছে তাদেরকে সহযোগিতা করেন। আপনি জানেন না, শুনুন, এই যে এসএসজি গ্রুপের মাধ্যমে মহিলাদেরকে সশক্তি করার জন্য, আজকে মহিলাদেরকে এত ছোট ভাববেন না, খাটো করে দেখবেন না। আমি খাটো করে দেখি না। এসএসজি গ্রুপ ইজ দ্য সেপারেট থিংস। এসএসজি গ্রুপ ইজ নট দ্য এগ্রিকালচার পার্ট অফ এগ্রিকালচার। এসএসজি গ্রুপ ইজ দ্য সেপারেট থিংস। আই নো ইট। ব্লকের মধ্যে 9টা আপনি এসএসজি গ্রুপের সাথে আপনি কালকে বলবেন বন্ধনের টাকা লোন দিয়েছে, সেটাও আপনি জুড়ে দেবেন। এসএসজির সাথে আপনি এগ্রিকালচার গিয়ে যাচ্ছেন। 31% মহিলাদেরকে সংরক্ষণের কারণে আজকে মোহনবাগ ব্লকের মধ্যে 9টা সিটের মধ্যে আজকে 5টা সিটের মধ্যে মহিলারা সেখানে প্রতিনিধিত্ব করবেন আগামী দিনে। এটা বড় একটা, সেটা অন্য বিষয়, সেটা জিতেন্দ্র বাবু সেটা আলাদা বিষয়। ধ্রুবলাল বাবু, আমি আমার অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে, একটু আমাকে কথা বলতে দিন। আপনাদের জিতেন্দ্র বাবু, প্রার্থী নিয়ে অসন্তোষ রয়েছে এমন শোনা যায়, এমনকি বুথ সভাপতিও প্রচারে যাচ্ছেন না প্রার্থীর সঙ্গে, কারণ বুথ সভাপতির নাকি প্রার্থী হওয়ার ইচ্ছে ছিল, এমনও কিছু দৃষ্টান্ত রয়েছে, এমন কিছু অভিযোগ শোনা যায়। এটা আছে কিনা, আপনারা স্বীকার করেন কিনা? ভারতীয় জনতা পার্টির প্রার্থী বলতে কোনো কিছু নেই। আমরা পদ্মফুলকে বিশ্বাস করি, আমাদের প্রার্থী পদ্মফুল। ভারতীয় জনতা পার্টি একটাই আমাদের যে
আমাদের যে প্রশ্ন আপনি যেটা করেছেন, হুম। যে আমাদের মানে পার্টির যে মূল মন্ত্র, আমাদের কোনো প্রার্থী নেই, আমাদের প্রার্থী হচ্ছে পদ্মফুল। হুম। আমরা পদ্মফুল যেখানে আমাদের কর্মীরা ভোট দেবেন সেখানে, বাস এতটুকু আমি বলছি। এই তাহলে আপনাদের বিক্ষুব্ধ নেতারা যে নির্দল প্রার্থীতে গিয়ে দাঁড়ালো, অনেকেই বলছেন আপনাদের জন্য সেটা একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে। দেখুন, দীর্ঘ 25 বছর এরকম লোক রয়েছে সিপিএম এর সঙ্গে বিরোধিতা করেছে। আজকে আবার যখন ভারতীয় জনতা পার্টির সরকার যখন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে আবার পুনরায় আবার বিরোধী করার জন্য সিপিএম এর সঙ্গে সেখানে মানে কুলুকুলি দিয়ে সেখানে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে পাড়ায় পাড়ায় যাচ্ছে। আমরা এগুলা তাদেরকে, তারা কোনো রাজনীতিতে দলে স্থায়ীভাবে বা তাদের কোনো নিজস্ব ব্যক্তিত্ব আছে কিনা আমার জানা নেই। এদেরকে আমরা কাউন্ট করি না কোনো সময়। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাই শেষ কথা, কার্যকর্তার দল এবং কার্যকর্তার সিদ্ধান্ত। কারণ আমরা পৃষ্ঠা প্রমুখ থেকে আজকে যারা প্রার্থী হয়েছেন, এই যে নাম চয়ন করার যে বিষয়টা, সেটা পৃষ্ঠা প্রমুখ থেকে আমরা নাম সংগ্রহ করেছি। সেটা আমরা উপর থেকে নির্দেশ করেছে যে এই পঞ্চায়েতের মধ্যে তারা ওরা হবে, এরকম না বিষয়টা। আমাদের পৃষ্ঠা প্রমুখরা সেখানে নাম সেখানে চয়ন করে দিয়েছে, সেটা আমার প্রদেশ কমিটি থেকে সেটা ঘোষণা করা হয়েছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের মতো নির্বাচনে একজন ব্যক্তির, একদম গ্রাউন্ড লেভেলের একজন ব্যক্তির প্রভাব তো নিশ্চয়ই পড়বে, সেখানে ব্যক্তির জনপ্রিয়তা তো নিশ্চয়ই পড়ার কথা। তো সেখানে আপনাদের দলের যারা কর্মী সমর্থক ছিলেন বা নেতৃত্বরা ছিলেন, যদি নির্দল প্রার্থী থেকে গিয়ে দাঁড়ায়, তাহলে তো সেটা ভোটের প্রভাব পড়ার কথা না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, 12 তারিখের পরে রেজাল্ট পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ওনারা বলেন, ওনারা যখন বিরোধীরা সোনামুড়া থেকে যখন শামুল বাবু যখন পাশ করে ঠিক আছে গণনা, আবার দেখবেন ওনারা অ্যাডভান্স হয়ে বলবেন যে গণনা ঠিক নেই, যার কারণে আমরা প্রার্থীও প্রচার করেছি, আমরা সবকিছু ঠিক করেছি, মানুষও ভোট দিয়েছে, আমরা গণে আনতে পারিনি। কারণ এই ধরনের কালচার ওরা রাজনীতিতে এগুলা। ওনারা কি বলবে আমরা ওনাদের মুখেই শুনি। ধ্রুবলাল বাবু, অন্তর্কোন্দল কংগ্রেসও দেখা গেছে, বলুন। আমি প্রথমে দুটো কথা বলে তারপরে আমি আপনার শেষ করছি। জিতেন্দ্র বাবু মাঝখানে বলেছেন, আমি সেটা উত্তর দিতে পারিনি, যে আমি যে ধ্রুবলাল চৌধুরীকে উনি চেনেন, সিপিআইএম এর বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছেন, কিভাবে একসাথে নেমেছি। আমি জিতেন্দ্র বাবুকে প্রশ্ন করতে চাই, ওনার পরিবারও দীর্ঘকাল 2014 আগে দীর্ঘকাল সিপিএম করতেন, কমিউনিস্ট পার্টিতে ছিলেন, এখন বিজেপিতে নতুন নামাবলী গায়ে দিয়েছেন। রাজনৈতিক কে আপন হয়, কে পর হয়, কে বুকের, কে পিঠের, আজকের দিনে তার উদাহরণ দেওয়া সম্ভব নয়। সেটা হচ্ছে 1 নম্বর কথা। যে ভালো কাজ করবে তার প্রশংসা করবে, যে খারাপ কাজ করবে তার প্লিজ। দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাকে বলছি, উনি একটা কথা বলেছে যে ওনাদের যোগাযোগ বিচ্ছিন্ন ধ্রুবলাল বাবুর, মনে হচ্ছে। ধ্রুবলাল বাবু শুনতে পাচ্ছেন আপনি? প্রার্থী নির্বাচিত হয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আমি আপনার কাছে বলতে চাই যে এই কিছুদিন আগে ধনপুরে 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী, ধ্রুবলাল বাবু, আপনার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে বারবার। হ্যালো, ওকে, ধ্রুবলাল বাবু সংযোগ বিচ্ছিন্ন আছে। জিতেন্দ্র বাবু শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, একদম শেষ প্রশ্ন আপনার কাছে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আছে। ধ্রুবলাল বাবু যুক্ত হতে হতে, মানুষ কেন আপনাদের ভোট দেবে, আপনাদের কেন নির্বাচনে জয়ী করবে? দেখুন, আমরা মানুষের জন্য কাজ করছি। মানুষের বাড়িতে 1.5 কোটি টাকার উপরে ফেন্সি উদ্ধার করা হয়েছে। ওকে, আসবো জিতেন্দ্র বাবু। ধ্রুবলাল বাবু, আপনার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আপনি একবার আগে। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ধ্রুবলাল বাবু, আপনার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আচ্ছা, হ্যালো, না, উনি শুনতে পাচ্ছেন না। বলুন জিতেন্দ্র বাবু, বলুন। সবচেয়ে বড় গ্রামীণ এলাকার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকছে, সেগুলো হচ্ছে আমরা আমাদের এই যে সদ্য সমাপ্ত যে বাজেট অধিবেশন। আমি কথাটা, হ্যাঁ ধ্রুবলাল বাবু, আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, ধ্রুবলাল বাবু শুনতে পাচ্ছেন কি আপনি? আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, বলুন। আচ্ছা শুনুন, আমি যে কথাটা, হ্যাঁ আচ্ছা যে কথা বলতে চাইছিলাম, যে গাঁজা এবার বিজেপির যে প্রার্থী হয়েছে, আমি উদাহরণ দিয়ে বলে যাবো, তারা সব ফেন্সি কারবারি, গাঁজা কারবারি, বিভিন্ন নেশা, বিভিন্ন ড্রাগস মাফিয়াদেরকে তারা এবার নির্বাচনে দাঁড় করিয়েছেন। জানেন যে ওনাদের সাধারণ মানুষের জিততে পারবে, টাকার ছিটিয়ে ওরা জিততে চাইছেন, তাও অসম্ভব। আমি আপনাকে বলে দিচ্ছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আমরা 12 তারিখ সুষ্ঠুভাবে গণনা কেন্দ্র থেকে গণে আনতে পারি,
সোনামুড়া বিধানসভার অন্তর্গত 60টি পঞ্চায়েতের একটা পঞ্চায়েত বিজেপি পাবেন না। আপনি লিখে রাখতে পারেন আমার কথাটা। Okay. আমরা জেলা পরিষদ প্রার্থী থেকে পঞ্চায়েত সমিতি প্রার্থী থেকে সবগুলো বিজয় লাভ আমরা করে আসবো। আপনারা এতটা আশাবাদী থাকলে আপনাদের দলের নেতৃত্বরা কেন প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর বিজেপি জয়েন করলো? শুনুন, আমি একটা কথা বলছি, হুম আপনি যার কথা, আমি তার নামটা আমি এখানে বলতে চাই না, আপনার যার কথা বলতে চাইছেন হুম তার রাজনীতি কর্মকাণ্ড আগরতলায় গিয়ে উনি করেন। ওনার আচ্ছা। সোনামুড়া সাব ডিভিশনে ওনার কোনো বেস নেই, ওনার সাথে 5 জন লোক নেই, এমনকি ওনার নিজের পঞ্চায়েতেরও 2 জন সদস্য ওনার সাথে আমাদের পার্টি বিষয়ে কোনোদিন আসেননি। আচ্ছা। কথাটা বুঝতে পেরেছে? ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি আগরতলাতে কোন এক নেতা ধরে রাজনীতি করেন, নেতার সঙ্গে তাহলে কোনো না কোনো জায়গাতে উনি ওনার আপনাদের দল অসামঞ্জস্য হয়েছে। আপনাদের দল ত্যাগ করেছেন বলে ওনার কোনো বেল নেই আপনি বলছেন? বেল, আমি এতটা আমি অশালীন কথা আমার মুখ দিয়ে আসবে না। হুম। আমি বলছি যে ওনার সোনামুড়াতে এতটা গুরুত্ব নেই, হুম। কারণ সাংগঠনিক ভাবে আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আমি একজন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি, হুম। উনিও কিন্তু সেম জেনারেল সেক্রেটারি পোস্ট। একদম। আপনি আমাদের কার্যকলাপ আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছেন, হুম। বা ওনার কার্যকলাপ তো আপনারা বিগত দিন দেখেছেন, বা উনি হুম। কি ধরনের কার্যকলাপ একটা ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি থাকতে পারে, হুম। কি ধরনের প্রতিভা, কি ধরনের কর্মাবলী সেগুলো থাকতে পারে। সেগুলো যদি থাকে ডেফিনেটলি সে একটা গুরুত্বপূর্ণ নেতা, আর যদি না থাকে তাহলে আমাদের কাছে সে গুরুত্বপূর্ণ নয়। ওকে, চলুন আসবো আপনার কাছে। শেষ প্রশ্ন আমি যেটা করেছিলাম জিতেন্দ্র বাবুর কাছে, যে কেন আশাবাদী আপনারা মানুষ আপনাদের নির্বাচনে জয়ী করবে? দেখুন, আমাদের সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচনে পর আমাদের যে বাজেট অধিবেশন হয়েছে, হুম সেই বাজেট অধিবেশনের মধ্যে আরো 3 কোটি ঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, সেখানে সাধারণ যারা গরিব খেটে খাওয়া মানুষ তারা পাবেন। এবং আরো 5 বছরের জন্য যেই আপনার খাদ্যের যে চালটা রেশনের মাধ্যমে, হুম হ্যাঁ, গরিব কল্যাণ যোজনার মাধ্যমে সেটা ওকে, পাবেন। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম 5 কিলো করে চাল পাবে, তার জন্যই মানুষ ভোট দেবে। আপনাদের পঞ্চায়েতে কিছু না করলে হবে? আমার কথা না, শেষ করতে দিন। তাড়াতাড়ি, অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। হ্যাঁ ওই থেকে শুরু করে আমাদের আজকে অর্থনৈতিক ব্যবস্থা বলুন, সারা বিশ্বের মধ্যে আজকে 5 নম্বরে আমরা রয়েছি। হুম আজকে সমস্ত কিছু গ্রামীণ এলাকার লোক বলে এরকম নয় যে শুধু গ্রামীণ এলাকা থেকেই, টোটাল রাজ্য রাজনীতি, সেন্ট্রাল রাজনীতি থেকে শুরু করে মানুষ বুঝে। মানুষ 18তে বিরোধী শক্তি কাকে ভোট দিয়েছে, কংগ্রেসের, এবং সে জায়গাতে ছিল 23-এ আরেক রকমের ভোট হয়েছে। আজকে পঞ্চায়েত নির্বাচনে অন্যরকম ধাঁচের ভোট হবে, কারণ মানুষ জানে আজকে কেন প্রার্থী খুঁজে পাচ্ছেন না। এক ওয়ার্ডের প্রার্থী অন্য ওয়ার্ড থেকে খুঁজে এনে সেখানে দেওয়া হচ্ছে। উনি একদিনের জন্য প্রচারে যায়নি, কি বলবে? মানুষের কাছে ওনারা যাচ্ছেন না। যে ওকে, আমাদেরকে ঠিক ভোট আছে দেন। ঠিক আছে, চলুন জিতেন্দ্র বাবু ঠিক আছে। ধ্রুবলাল বাবু হ্যাঁ বাবু, আপনারা বলছি আমি। কিভাবে আশাবাদী যে আসনগুলোতে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচন যে আসনগুলোতে হবে সেই আসনগুলোতে আপনারা জয়ী হবেন, এ ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে হুম আমি সমগ্র সোনামুড়াবাসীর কাছে, সোনামুড়া মহকুমাবাসীর কাছে, যেখানে যেখানে ভোট হবে হুম সেখানে প্রত্যেকটি মহকুমাবাসীর কাছে আমরা গণদেবতাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের মনের ভোট যাকে খুশি তাকে দেবেন, কিন্তু ভোট কেন্দ্রে আপনারা যাবেন, যত বাধা যত বিপত্তি আসুক ভোট কেন্দ্রে আপনাদের যেতে হবে, ভোট আপনাদের দিতে হবে। এবার আপনাদের বলছি, আমরা স্পষ্ট আশাবাদী, কারণ বিজেপি এই 18 সালে যে কথাগুলো দিয়ে বলেছিল যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আজকে ভারতবর্ষে যে পৃষ্ঠাভূমিটা আমি উদাহরণ দিয়ে বলছি জিতেন্দ্র বাবুকে, যে পৃষ্ঠাভূমি আমার নিজের বুথের, যে একটা রবিদাস ছেলে, মুচির ছেলে জুতো শিরা, সেও আজকে দিনে দাঁড়িয়েও সে জুতো শিরাতে হয়, তাকে কোনো ধরনের তার কোনো ধরনের ডেভেলপমেন্ট আমি চোখে দেখতে পারিনি। ভাই কথার মধ্যে কথা বলবে না, কথার মধ্যে কথা বলবে না। আমি বলে দিচ্ছি, হ্যাঁ, তার জুতো এখনো জুতো শিলার কাজ করে, আগে 10টা জুতো শিলাতো, এখন 2টো জুতো শিলা। তার রোজগার দিনের পর দিন আজকে কমে গেছে। আজকে উনি বলছেন 5 কেজি করে রেশন দেয়। আপনি একবার জিজ্ঞেস করেছেন ওনাকে যে 5 কেজি করে রেশন দিন? আরে সেই খাদ্য সুরক্ষা 2 টাকা কিলো চাল কে দিয়েছিল? বিজেপি দেয়নি, সেটা কংগ্রেস সরকার, ইউপিএ সরকার দিয়েছিল। আমি বলে দিচ্ছি, আর তার বিনিময়ে কি করেছেন? একটা ফ্যামিলিতে যদি 4 জন থাকেন, 5 কিলো করে চাল দিলে 20 কিলো মানে 40 টাকা, আর 20 টাকা 24 টাকা দামে কেরোসিন তেলটাকে আজকে 85 টাকা দিয়ে কিনতে হয়। সেটা কেউ জিজ্ঞেস করেছেন আপনারা যে 85 টাকা দিয়ে কেরোসিন তেলটা কেন কিনতে হয়? গ্যাসের আপনারা উজ্জ্বলা যোজনা গ্যাস দিয়েছেন, একটা গ্যাস কিনতে হয় 1000 টাকা দিয়ে। ধ্রুবলাল বাবু, আমরা আমাদের গ্যাস কিনতে হয়। পঞ্চায়েত নিয়ে এজেন্ডা ছিল আমাদের, আপনারা লোকসভার এজেন্ডা নিয়ে এসেছেন। অসংখ্য ধন্যবাদ দুজনকেই। আজ মানুষ নিশ্চয়ই শুনেছে আপনাদের কথা আজ, এবং ধ্রুবলাল বাবু আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং প্রযুক্তির সাহায্যে